ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা নতুন আরেকটি ক্লাস শুরু করছি। সেই ক্লাসটি কি তা তোমাদের প্রথমে আগে জানিয়ে দিচ্ছি। দেখো, এর আগে আমরা বুনো হাঁস গল্পটি পুরো ডিটেলসে পড়েছি, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি, ঠিক আছে? তো সেই বুনো হাঁস গল্পের যে অনুশীলনী রয়েছে, অর্থাৎ 8 নম্বর পাতাতে যে অনুশীলনী রয়েছে, সেই 8 নম্বর পাতা থেকে একদম 1 নম্বর থেকে শুরু করে 13 নম্বর পর্যন্ত আমরা আজকের এই ক্লাসে অনুশীলনী করব। তো অবশ্যই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে নেবে এবং ঘন্টাটি বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবে, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো। তো চলো আজকের ক্লাসটি শুরু করছি। তো চলো শুরু করছি লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পের অনুশীলনী। তো দেখো, একেবারে 1 নম্বর থেকে আমরা শুরু করব। তো তোমরা দেখে নাও, এই যে 8 পাতা রয়েছে, এই 8 পাতাটি তোমরা খুলে নাও আর চলে আসো একেবারে 1 নম্বর থেকে আমরা শুরু করছি। তো দেখো, 1 নম্বরে বলা হয়েছে, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। ঠিক আছে? তো আমি যেহেতু বইয়ে করছি, আবার লেখাটি সম্ভব হবে না, আমি কিন্তু সঠিক উত্তরটি বলে দেব, তোমরা খাতাতে পুনরায় বা আবার তোমরা উত্তরটি লিখে নেবে, ঠিক আছে? তো দেখো, 1.1 প্রশ্ন, আকাশের দিকে তাকালে তুমি দেখো ড্যাশ। দেখো, ঘরবাড়ি, গাছপালা, পোকামাকড়, মেঘ রোদ্দুর। তো সাধারণত আমরা সবাই জানি আকাশে আমরা মেঘ রোদ্দুর দেখতে পাই, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে মেঘ রোদ্দুর। আকাশের দিকে তাকালে আমরা মেঘ রোদ্দুর দেখতে পাই, ঠিক আছে? তো 1.1 দাগের সঠিক উত্তর হবে মেঘ রোদ্দুর, ঠিক আছে? তারপর প্রশ্ন দেখো, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো, দেখো, কিলিমাঞ্জারো, আরাবল্লী, আন্দিজ না রকি। দেখো, এই কিলিমাঞ্জারো, আন্দিজ এবং রকি, এই 3টি পর্বত কিন্তু ভারতের নয়। তাহলে ভারতের পর্বত হচ্ছে আরাবল্লী, ঠিক আছে? সঠিক উত্তর হবে আরাবল্লী। তো আরাবল্লীতে আমি দাগ দিলাম, তোমরা কিন্তু বাক্যটি আবার পূর্ণ বাক্যে লিখবে, ঠিক আছে? এরপর দেখে নাও 1.3 দাগের প্রশ্ন, 1.3, এক রকমের হাঁসের নাম হলো, দেখো হাঁসের অনেক রকম নাম থাকে, তার মধ্যে অপশন দিয়েছে সোনা, কুনো, কালি, বালি হাঁস। তো এগুলো, এই সোনা, কুনো, কালি, এগুলো কিন্তু হাঁসের নাম নয়, হাঁসের নাম হচ্ছে এই বালি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বালি। বালির নিচে আমি দাগ দিচ্ছি, বালির নিচে আমি দাগ দিচ্ছি বালি, ঠিক আছে? তাহলে এক রকমের হাঁসের নাম হলো বালি, ঠিক আছে? তারপর দেখে নাও 1.4 প্রশ্ন, পাখির ডানার ড্যাশ শব্দ শোনা যায়, বঁ বঁ, সনসন, শোঁ শোঁ, গাঁক গাঁক, ঠিক আছে? তো পাখির ডানার বঁ বঁ হবে না, সনসনও হবে না, শোঁ শোঁ হবে, ঠিক আছে? শোঁ শোঁ শব্দ শোনা যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে শোঁ শোঁ। তাহলে 1 দাগের প্রশ্নগুলি আমরা করে ফেললাম, ঠিক আছে? এরপর দেখে নাও 2 দাগে কি বলছে। দেখো, 2 বলছে, কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। অর্থাৎ দেখো, এবারে ক স্তম্ভে কিছুগুলো শব্দ রয়েছে এবং খ স্তম্ভে তার অর্থগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে। তো কার কোনটি সঠিক অর্থ সেটা মিলিয়ে দিতে হবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। তো দেখো, ক স্তম্ভে রয়েছে বরফ, বুনো, কুঁড়ি, চঞ্চল, আরম্ভ। খ স্তম্ভে রয়েছে শুরু, হিমানী, বন্য, কালী, অধীর। তো দেখো, এবার উত্তর করছি। বরফের সঠিক উত্তর হচ্ছে হিমানী, ঠিক আছে? তাহলে আমরা মিলিয়ে দিতে হবে আমাদের হিমানীর সাথে বরফ,
বরফের অপর নাম হচ্ছে হিমানি। ঠিক আছে, তারপর হচ্ছে বুনো। বুনোর অর্থ হচ্ছে বা বুনোর সমার্থক শব্দ বলা যেতে পারে, সেটা হচ্ছে বন্য। ঠিক আছে, যারা বনে পালিত তাদেরকে বুনো বা বন্য বলা হয়, যেমন বাঘ, সিংহ। ঠিক আছে, তারপর দেখো কুঁড়ি। ফুলের যে প্রথম শুরু অবস্থা তাকে কুঁড়ি বলা হয়। তো কুঁড়ি আরেকটি অর্থ হচ্ছে কলি, তাই সঠিক উত্তর হবে কুঁড়ির সাথে কলি। তোমরা দেখতে পাচ্ছ, যদি কোনো অসুবিধা হয় নিচে যে কমেন্ট অপশনটি রয়েছে সেখানে তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, এরপর দেখো নাও চঞ্চল। চঞ্চলের সমার্থক শব্দ হচ্ছে অধীর। চঞ্চলের সাথে এর সমার্থক শব্দ হচ্ছে অধীর। আর আরম্ভ, আরম্ভ মানে হচ্ছে আমরা জানি শুরু করা। অনেকে বলেন না আরম্ভ করো, এই আরম্ভ মানে হচ্ছে শুরু। ঠিক আছে, তাহলে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ আমরা মিলিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখে নাও আবার ভালো করে। ঠিক আছে, এরপর আমরা দেখো 3-এর দাগের যে প্রশ্ন সেগুলো করব। দেখো এখানে দেওয়া হয়েছে সঙ্গী, ব্র্যাকেট দেওয়া আছে ও প্লাস গ, এমন ওই গ যুক্ত রয়েছে এরকম 5টি শব্দ লেখো। অর্থাৎ ওই গ যুক্ত শব্দ আমাদেরকে 5টি লিখতে হবে। তো দেখো এখানে আমি লিখেছি অ ওই গ অঙ্গ, ব ওই গ বঙ্গ, প ত ওই গ পতঙ্গ, ল ব ওই গ লবঙ্গ, তয়রস্সু ওই গ তুঙ্গ। ঠিক আছে, তাহলে ওই গ যুক্ত শব্দ 5টি আমি এখানে লিখেছি। তোমরা ভালো করে বইয়ে উত্তর মিলিয়ে নেবে। ঠিক আছে, তাহলে 3-এর দাগের উত্তর আমরা করে ফেললাম। এরপর আমরা চলে যাব 4-এর দাগের প্রশ্নে। দেখো এখানে বলা হয়েছে ঘটনাক্রমে সাজিয়ে লেখো। এখানে 5টি বাক্য রয়েছে যেটা আমরা এই বুনো হাঁস গল্পে পড়েছি, তার ঘটনা এখানে এলোমেলো ভাবে করা আছে। সেটা কি সাজিয়ে দিতে হবে, কোন ঘটনা আগে ঘটেছে, সবচেয়ে যেটা আগে ঘটবে সেটাকে 1 নম্বর, তারপরটাকে 2 নম্বর, এইভাবে আমাদেরকে করতে হবে। দেখো এখানে 5টি বাক্য আমি পড়ছি। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। ঠিক আছে, তারপর বাক্য হাঁসের ডানা জখম হলো। তারপর বাক্য সারা শীতকাল কেটে গেল। 4 নম্বর বাক্য বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। আর 5 নম্বর বাক্যটি আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে। দেখো আমরা গল্পটি পড়েছি বা তোমরা পড়েছ। আমার যদি তোমরা এমনিতে ক্লাস করে না থাকবে তাহলে আমার আগের যে ক্লাসটি অর্থাৎ বুনো হাঁস গল্পটি যখন আমি পুরোপুরি রিডিং পড়েছি সেই ক্লাসটি তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো সেখানে আমরা দেখতে পাবো যে ঘটনা ঘটেছে যে বা যে কাহিনীটি রয়েছে সবচেয়ে আগে হবে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, তাই আমি এটাকে 1 নম্বর দিয়েছি। ঠিক আছে, তারপরে দেখো হাঁসের ডানা জখম হলো। দুটো বুনো হাঁস আকাশ থেকে একটি হাঁস জখম হয়ে নিচে এলো, তার সঙ্গে আরেকটি হাঁস তার সঙ্গী হিসেবে তার সঙ্গে এসে তাঁবুতে থেকে গেল। ঠিক আছে, তাহলে এই হাঁসের ডানা জখম হলো এটি হচ্ছে 2 নম্বর। এই ঘটনার পরে এটা হচ্ছে 3 নম্বর। দেখো আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটা চারদিকে উড়ে বেড়াচ্ছে। যখন হাঁসের ডানা জখম হলো একটি, তার সাথে আরেকটি বুনো হাঁস তার চারদিকে এসে উড়ে বেড়াচ্ছিল। তাহলে হাঁসের ডানার জখম হওয়ার পরে এই 4.5-এর যে বাক্যটি এটা হবে 3 নম্বর। দেখো আমি 3 নম্বর দাগ দিয়েছি। তাহলে 1, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3 নম্বর। এরপর দেখে নাও সারা শীতকাল কেটে গেল। দুটো বুনো হাঁস জওয়ানদের তাঁবুতে থেকে গেল, সারা শীতকাল এভাবে কেটে গেল। তো এটা হচ্ছে 4 নম্বর। আর শেষে যখন গরমকাল হলো তারা আবার শীতের শেষে নিজেদের দেশে ফিরে যাচ্ছে। সেখানে গিয়ে তারা আবার বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। তাই এটিকে আমি সর্বশেষে ঘটনাটি ঘটছে তাই এটিকে 5 নম্বর দিয়েছি। দেখো আবার এটা 1, 2, 3, 4 এবং 5। তাহলে 4 নম্বরের যে প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম। ঠিক আছে, এরপর আমরা দেখো 5-এর দাগে চলে যাব। দেখো পরের পাতাতে অর্থাৎ 9 নম্বর পাতাতে 5 নম্বরের প্রশ্ন রয়েছে। 5 নম্বর দাগের প্রশ্ন
শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, তো দেখো যে গল্পটি পড়েছি তারই কিছুটা অংশ এখানে তুলে দিয়েছে এবং সেটিকে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে, এই খালি জায়গাগুলো আমাকে পূরণ করতে হবে। দেখো 5.1 ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল। যদি আমরা সঠিক উত্তর লিখি তাহলে হবে, দেখো এখানে হবে লাদাখের। আমরা জানি লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। ঠিক আছে, তাহলে এখানে হবে লাদাখ, লাদাখের লয়াকার ডয়াকার কৈকার র, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের, ঠিক আছে এখানে হবে জওয়ানদের, জওয়ানদের একটা ঘাঁটি ছিল। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো জওয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। গল্পটি পড়ে আমরা জানতে পারি জওয়ানদের কি রাখার খালি রাখার জায়গা ছিল, মুরগি রাখার। ঠিক আছে, তাহলে এখানে মুরগি, জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার দেখে নাও 3 নম্বর প্রশ্ন, আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারল, ডানা সারল। ঠিক আছে, হাঁসের ডানা তো জখম হয়েছিল, তো সারা শীতকাল তারা সেই তাঁবুতে যখন থেকে গেল, কিছুদিন পর হাঁসের ডানাটাই সেরে গেল, দেখুন ডানা সারল। ঠিক আছে, এরপর দেখে নাও 5.4 দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে। তাহলে এখানে দেখবে গল্পটি যখনই শুরু হচ্ছে তার এই প্রথম দিকে এই লাইনটি রয়েছে, দলে দলে বুনো হাঁস, এখানে হবে বুনো হাঁস, বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। ঠিক আছে, এখানে উত্তর হবে, উত্তর দিকে উড়ে চলেছে। ঠিক আছে, এরপর দেখে নাও এই শূন্যস্থান প্রশ্নের শেষ প্রশ্ন 5.5 দাগের প্রশ্ন, ড্যাশ গাছে পাতার আর ফুলের ড্যাশ ধরল। ঠিক আছে, এখানে লিখতে হবে, দেখবে শেষে গল্পটি শেষের দিকে শেষ হতে তার কিছুক্ষণ আগে এই লাইনটি রয়েছে, নেড়া গাছে। ঠিক আছে, এখানে হবে নেড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল, কুঁড়ি। ঠিক আছে, কুঁড়ি ধরল। তো এই হচ্ছে শূন্যস্থান পূরণ করা 5 দাগের প্রশ্ন আমরা যেটা সমাধান করলাম। তোমরা ভালো করে দেখে নাও এর শূন্যস্থানটি। ঠিক আছে, এরপর আমরা 6 দাগের প্রশ্ন চলে যাব। তো এই হচ্ছে 6 দাগের প্রশ্ন, শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এই হচ্ছে একটা শব্দ ঝুড়ি যেখানে বিশেষ্য এবং বিশেষণ মানে মিক্স করা রয়েছে বা মেশানো রয়েছে, কোনগুলো বিশেষ্য আর কোনগুলো বিশেষণ আমাদেরকে আলাদা করে দিতে হবে। ঠিক আছে, তো এর আগে আমরা যখন গল্প বুড়ো এর অনুশীলনী করেছিলাম সেখানেও কিন্তু এইভাবে প্রশ্ন ছিল। আবার বলে দিচ্ছি, বিশেষ্য কাকে বলে, যার দ্বারা কোনো নাম বুঝাবে, যে শব্দটির দ্বারা কোনো নাম বুঝাবে তাকে বিশেষ্য বলা হয়। আর বিশেষণ কাকে বলা হয়, ওই নাম পদের বা বিশেষ্য পদের যখন দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বুঝাবে সেই শব্দটিকে বা সেই পদটিকে বিশেষণ পদ বলা হয়। ঠিক আছে, তো দেখো এগুলোর মধ্যে কোনগুলো নাম বুঝাবে সেগুলো আমি এইদিকে লিখবো, আর যেগুলো দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝাবে সেগুলো আমরা এই দিকে লিখবো, অর্থাৎ বিশেষণ ঘরে লিখবো। তো প্রথমে দেখো রয়েছে বুনো। ঠিক আছে, বুনো মানে হচ্ছে বন্য বা বুনো একই ব্যাপার। তো বুনো আমরা যারা বনে বসবাস করে তাদেরকে বুনো বলা হয়। যদি বলা হলো বুনো হাঁস, এই যে বুনো হাঁস রয়েছে, হাঁসটা হচ্ছে নাম, একটা প্রাণীর নাম, আর বুনোটা হচ্ছে তার জাতি, অর্থাৎ বুনো হচ্ছে জাতি। তো বুনোটা এখানে কেমন কেমন হাঁস না বুনো হাঁস, তার গুণ প্রকাশ করছে। হ্যাঁ, তো সেটি হবে, এর বুনোটা হবে বিশেষণ।
তাই আমি এখানে লিখছি বুনো, বিশেষণের ঘর হবে বুনোটা। ঠিক আছে, তারপর দেখো রয়েছে জখম। জখম, ধরো পা জখম হয়ে গেছে, আমি একটি বাক্য বললাম পাটি জখম হয়ে গেছে, পা হচ্ছে একটা অঙ্গের নাম, কি হয়ে গেছে না জখম হয়ে গেছে, জখমটি হচ্ছে আবার বিশেষণ। বিশেষণ এখানে জখম লিখতে হবে, জখম, তাহলে বিশেষণের ঘরে জখম। লাদাখ, লাদাখ একটা জায়গার নাম আমরা জানি, যেখানে আমাদের জওয়ানরা বসবাস মানে তাঁবুতে করে ডিউটি করেছে, আমরা গল্পে দেখেছি। তাহলে লাদাখ যেহেতু জায়গার নাম, তাই লাদাখটা হবে বিশেষণ, তাই লাদাখ হচ্ছে বিশেষণ, সরি বিশেষ্য, লাদাখটা হবে বিশেষ্য। হ্যাঁ, নাম বোঝাচ্ছে। এরপর দেখে নাও, তারপর হচ্ছে শীতকাল, শীতকালটা একটা ঋতুর নাম, তাই এটা হবে বিশেষ্য, শীতকাল হচ্ছে বিশেষ্য। তারপর হচ্ছে বরফ, এটা একটা পদার্থের নাম, এটা হবে বিশেষ্য। ঠিক আছে, এরপর দেখে নাও তাঁবু, তাঁবুটা একটা মানে অস্থায়ী একটা থাকার জায়গা, তো তাঁবুটা হবে বিশেষ্য। তারপর হচ্ছে গরম, এটা একটা অবস্থার নাম, তাই গরমটা হবে বিশেষণ। ঠিক আছে, নেড়া, নেড়াটাও কিন্তু বিশেষণ। গাছটি নেড়া, নেড়া গাছে বলছে না, নেড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো, তো গাছটি কেমন না নেড়া, তো নেড়াটা হচ্ছে বিশেষণ পদ। তারপর হচ্ছে দেখো সঙ্গী, সঙ্গী একজন একটা সম্পর্কের নাম, তাই সঙ্গীটা অবশ্যই নাম বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে বিশেষ্য। নির্জন, তারপর হচ্ছে নির্জন, দেখো নির্জন হচ্ছে একটা মানে কি বলবো একটা অবস্থার নাম, বা নির্জন একটা সময়ের নাম, একটা কি বলবো একটা অবস্থারই বোঝাতে পারে, কেমন অবস্থা, নির্জন অবস্থা, তো নির্জনটা আবার বিশেষণ, নির্জন বিশেষণ। ঠিক আছে, আর বেচারি, কাউকে বেচারি বলা হয়, তো বেচারিটা তার একটা 10 গুণ ইত্যাদি মানে সূচক একটা শব্দ, তাই এটা বেচারিটা হবে বিশেষণ, বেচারি, বেচারি। আর চঞ্চল, চঞ্চলটা হবে বিশেষণ, অবস্থা, তো চঞ্চল মন। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা এই বিশেষ্য এবং বিশেষণ, এই যে শব্দ জুড়ি ছিল সেখান থেকে আমরা আলাদা করে ফেলেছি, যেটা বাক্যে আমাদের করতে মানে যেটা আমাদের করতে বলা ছিল, শব্দ জুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো, তো আমরা আলাদা করে নিয়েছি। ঠিক আছে, এরপর আমরা 7 দাগের প্রশ্নে চলে যাব। 7 দাগের প্রশ্ন দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও। আমরা জানি ক্রিয়াপদ কাকে বলে, যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায়, তো এই বাক্যগুলোর মধ্যে যেগুলো কাজ করা বোঝাবে তার নিচে আমরা দাগ দেব, যে পদটার নিচে। দেখো পড়ছি প্রথম বাক্যটি, বাড়ির জন্য ওদের মন কেমন করত। তো এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি মন কেমন করত, এই পুরো কথাটি হচ্ছে ক্রিয়াপদ। মন কেমন করা, এটিকে ক্রিয়া হচ্ছে, এটি যেহেতু একটু কিছু করা বোঝাচ্ছে, তাই মন কেমন করাটা হচ্ছে ক্রিয়াপদ। তারপর দেখো পাখিরা আবার আসতে আরম্ভ করলো, পাখিরা আবার আসতে আরম্ভ করলো, আসতে আরম্ভ করলো, আরম্ভ করলোটা হচ্ছে ক্রিয়াপদ। আসতে আরম্ভ করলো, এই পুরোটাই কিন্তু বলতে হবে, আসতে আরম্ভ করলো হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, তারপর দেখো দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, কি করবে না বাসা বাঁধবে, বাসাটা হচ্ছে একটা বিশেষণ পদ, বাঁধবেটা হচ্ছে ক্রিয়াপদ। সেখানে বুনো হাঁসরা রইল, রইল থাকাটা হচ্ছে একটা ক্রিয়াপদ বা রইলটা, তাই রইলটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, আর শেষ বাক্য নিরাপদে তাদের শীত কাটে,
নিরাপদে তাদের শীতটা কাটে। শীত হচ্ছে একটা ঋতুর নাম, বিশেষ্য পদ, আর কাটেটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, তো এই হচ্ছে 7 দাগের প্রশ্ন, ভালো করে তোমরা দেখে নাও। তার নিচে দাগ দিতে বলা হয়েছে, ক্রিয়ার নিচে দাগ দাও, যেগুলো ক্রিয়াপদ হবে তার নিচে আমাদেরকে দাগ দিতে হবে। তো আমরা দাগ দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। ঠিক আছে, তো এরপর আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাব, ভালো করে দেখে নাও। এই যে 8 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে? বাক্য বাড়াও। বাক্য জানি আমরা, এই যে প্রশ্নগুলো, এরকম টাইপের প্রশ্ন আমরা গল্পগুলোর অনুশীলনীতেও কিন্তু করেছি। ঠিক আছে, তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। দেখো 8.1 প্রশ্ন, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়লো। ব্র্যাকেটে প্রশ্ন আছে, কোথায় নেমে পড়লো? তো আমরা যখনই এই গল্পটা পড়েছি দেখবেন লেখা আছে নিচে। তো পুরো বাক্যটি হবে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে, এই ছেড়ের পরে নিচে যেটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, নিচে নেমে পড়লো। আমার যেহেতু আমি বইয়ে উত্তর করছি, জায়গা কম, তাই তো এখানে আমি কিন্তু শর্টে লিখেছি। তাই এখানে এই যে নেমে, নেমের পরে নিচে হবে। হ্যাঁ, সরি, এই যে এখানে ছেড়ে, ছেড়ে পরে দল ছেড়ে নিচে হবে। ঠিক আছে, ছেড়ের পরে হচ্ছে নিচে, দল ছেড়ে নিচে নেমে পড়লো। ঠিক আছে, তারপরে দেখো, ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে কোথায় এবং কখন ফিরে যাচ্ছে? দেখো আমি উত্তরটি এখানে লিখেছি শর্টে, শীতের শেষে নিজেদের দেশে। পুরো বাক্যটি কি হবে? দেখো উত্তর এভাবে হবে, ওরা গরম দেশে শীত কাটিয়ে, তারপর যোগ করতে হবে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ঠিক আছে, দেখো আবার বলছি, ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। ঠিক আছে, পুরো বাক্যটি তোমরা খাতায় লিখে নেবে। এরপর দেখে নাও 8.3 প্রশ্ন, পাহাড়ের বরফ গলতে শুরু করলো। কোথাকার পাহাড়? উত্তর হবে নিচের পাহাড়ের। ঠিক আছে, তাহলে এখানে এই পাহাড়ের যে কথাটি রয়েছে তার আগে নিচের শব্দটি যোগ করে দিলে কিন্তু উত্তর হয়ে যাবে। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। ঠিক আছে, এরপর দেখে নাও এই যে 8 নম্বর দাগের প্রশ্ন। এরপর দেখে নাও 8.4 দাগের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে আবার ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ? উত্তর হবে সবুজ ঝোপঝাপ। এখানে লিখতে হবে আবার, এখানে আবারের পরেই সবুজ শব্দটি যোগ করে দিলেই হবে, আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। ঠিক আছে, এবং এই 8 নম্বর প্রশ্নে 8 বাক্য বাড়াও, তার শেষ প্রশ্ন হচ্ছে 8.5, গাছের পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। কেমন গাছে? দেখো উত্তর লিখেছি নেড়া গাছে। তাহলে গাছে শব্দটি তো রয়েছে, তার আগে খালি নেড়া শব্দটি লিখে দিলেই হবে, নেড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। ঠিক আছে, এ হচ্ছে 8 নম্বর দাগের প্রশ্নের উত্তর, যেটা আমরা এখন এইমাত্র সমাধান করলাম। তোমরা ভালো করে কিন্তু ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে এবং খুব ভালো মনোযোগ সহকারে দেখতে হবে, খুব মন দিয়ে দেখতে হবে, তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর লিখে নিতে পারবে এবং বুঝে নিতে পারবে। ঠিক আছে, এরপর দেখে নাও আজকের এই 9 নম্বর প্রশ্ন, বাক্য রচনা করো। রেডিও, চিঠিপত্র, থরথর, জোয়ান আর তাবু, এই 5টি শব্দ দেওয়া হয়েছে, এগুলো দিয়ে একটা করে বাক্য আমরা লিখতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো দেখো আমি বাক্য লিখেছি প্রথমে রেডিও। রেডিও শব্দ দিয়ে আমরা বাক্য রচনা করব। রেডিওতে দেশ বিদেশের খবর শোনা যায়। ঠিক আছে, রেডিও দিয়ে বাক্য রচনা করেছি, রেডিওতে দেশ বিদেশের খবর শোনা যায়। তারপর দেখো চিঠিপত্র,
বর্তমানে চিঠিপত্রের প্রচলন আর ততটা নেই। সত্যি কথা, তাই আমরা লিখেছি বর্তমানে চিঠিপত্রের প্রচলন আর ততটা নেই। তারপর প্রশ্ন দেখো, থরথর দিয়ে বাক্য, লোকটি ঠান্ডায় থরথর করে কাঁপছে। ঠান্ডায় আর লাগতে গেলে মানুষ কাঁপে, প্রচন্ড ঠান্ডা লাগতে গেলে থরথর করে কাঁপে। যদি শরীরে সেরকম পোশাক আশাক না থাকে, শীতের পোশাক, তাহলে মানুষ থরথর করে কাঁপে। তাই লিখেছি লোকটি ঠান্ডায় থরথর করে কাঁপছে। তারপর দেখে নাও জোয়ান, জোয়ান দিয়ে বাক্য রচনা, জোয়ানরা দেশের জন্য কাজ করে। আমরা দেখেছি তাঁবুতে, এই যে গল্পটি তোমরা পড়লে, হ্যাঁ বুনো হাঁস, সেখানে আমরা দেখতে পাচ্ছি জওয়ানরা লাদাখের মতো বরফাচ্ছন্ন এলাকায় তারা দেশের জন্য কাজ করছে। ঠিক আছে, এবার দেখুন না তাঁবু, তাঁবু দিয়ে বাক্য রচনা দেখো, এখনো অনেক মানুষ তাঁবুতে বাস করে। সত্যি কথা, এখনো অনেক মানুষ তাঁবুতে বাস করে। ঠিক আছে, তো এরপর আমরা এই 9 নম্বর দাগের পর চলে যাব 10 নম্বর দাগের প্রশ্নে। তো এরপর দেখে নাও এই যে 10 নম্বর প্রশ্ন, 10 দাগের, তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে এঁকো ও রং করো। এটা তোমরা অবশ্য পারবে, ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখে নাও, এই যে আমি তোমাদের গল্পে নিয়ে যাচ্ছি, এই যে ছবিটা বুনো হাঁসের যে ছবি, এই ছবিটা তোমাদের এখানে আঁকতে বলা হয়েছে এবং তাতে রং করতে বলা হয়েছে। তো এটা তোমরা অবশ্য নিজেরা করে নেবে। এরপর দেখে নাও 11 নম্বর দাগের প্রশ্ন। এগুলো কিন্তু মানে এক কথায় নয়, নিজের ভাষায় উত্তর লিখে বলা হয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তোমরা গল্পটি পড়ে কি বুঝলে সেটা নিজের ভাষায় কিন্তু এখানে উত্তর করতে হবে। দেখো আমি উত্তর তোমাদের বলে দেব। দেখো 11.1 এর প্রশ্ন, জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? আমরা গল্পের প্রথম দিকেই পাচ্ছি, দেখবে সম্পূর্ণ পরিষ্কার উল্লেখ রয়েছে, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জওয়ানদের ঘাঁটি ছিল। ঠিক আছে, তোমরা সঠিক উত্তর লিখবে এইভাবে যে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জওয়ানদের ঘাঁটি ছিল। ঠিক আছে, তারপর দেখো জওয়ানরা কি কাজ করে? তোমরা লিখবে জওয়ানরা দেশকে রক্ষা করে। ঠিক আছে, দেশকে রক্ষা করে। তারপর দেখো 11.3 এর প্রশ্ন, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? দেখো লাদাখে যেখানে জওয়ানরা কাজ করে তার উপর দিয়ে একদিন কি করছিল, বুনো হাঁসের দল উপরে উড়ে যাচ্ছিল। তো সেখানে কি হলো, একটি বুনো হাঁস তার ডানায় যখন চোট পায়, আঘাত পেয়েছিল, সেই ডানায় চোট পেয়েছিল বলে সে নিচে পড়ে যায়। তার সঙ্গে যে একজন সঙ্গী তার হাঁস বুনো হাঁস ছিল, আরেকটি যে তার সঙ্গী ছিল, তার সঙ্গে সেও নিচে নেমে এসেছিল। সে কিন্তু চাইলে উড়ে যেতে পারতো, কিন্তু তার সঙ্গীকে সে ছেড়ে যায়নি। তো সঠিক উত্তর কি হবে? দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? না লিখবে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল এই কারণেই, একটি বুনো হাঁস তার ডানায় চোট পেয়ে নিচে পড়ে গেছিল এবং তার সঙ্গে এসেছিল। এইভাবে বা এই কারণে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল। ঠিক আছে, আমি এখানে জায়গা নেই, আমি যেটা মুখে বলছি তোমরা কিন্তু সেটা খাতায় লিখবে। ঠিক আছে, এবার দেখে নাও বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে কি কি খেত? পরিষ্কার উল্লেখ আছে। বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত আর ফলের কুচি, ঠিক আছে, এগুলো খেত। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত আর ফলের কুচি। ঠিক আছে, এবার দেখে নাও এই 11.5 প্রশ্ন, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? উত্তর হবে বুনো হাঁসেরা বা হাঁসেরা যাই লিখবে, বুনো হাঁসেরা শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে গেল।
কোথায় ফিরে গেল? না নিজেদের দেশে। কখন ফিরে গেল? না শীতের শেষে। ঠিক আছে, তাহলে পুরো বাক্য কি হবে? হাঁসেরা বা বুনো হাঁসেরা আবার শীতের শেষে নিজেদের দেশে ফিরে গেল। ঠিক আছে, এরপর দেখে নাও এই 11.6 প্রশ্ন। এটা একটা অন্য ধরনের প্রশ্ন। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। কেমন করে সারা শীতকাল কাটলো? দেখো এই উত্তরটা আমি মুখে বলে দিচ্ছি। লাদাখে জওয়ানরা যেখানে কাজ করত সেখানে দুটো বুনো হাঁস একদিন এসে পড়লো। একটি বুনো হাঁস চোট পেয়েছিল, তার সঙ্গে আরেকটি বুনো হাঁস তার সঙ্গে এলো। তো শীতের সময় তারা এখানে এইদিকে উড়ে আসছিল। তো যেহেতু তারা সেই জওয়ানদের তাঁবুতে এসে পড়লো, তো জওয়ানরা তাদেরকে নিয়ে এলো। নিয়ে এসে সে তাদের যে মুরগি রাখার জায়গা ছিল সেই মুরগি রাখার জায়গাতে তারা থাকলো। সেখানে তারা কি কি খাতো? টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেয়ে সারা শীতকাল তারা ওই সেই জওয়ানদের সঙ্গে থেকে গেল। তো কেমন করে সারা শীতকাল কাটলো? এইভাবে সারা শীতকাল কাটলো। ঠিক আছে, ঠিক আছে। দেখো এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে। এরপর কি ঘটনা ঘটলো? এরপর কি ঘটনা ঘটছে না শীতের পরে যখন গরমকাল আসছে তখন কি হচ্ছে? নেড়া গাছে পাতা ফুলের কুড়ি ধরছে, বরফে পাহাড়ের যে বরফ সেগুলো গলতে থাকছে। আর একদিন জওয়ানরা তাদের ডিউটি থেকে এসে দেখছে সেই বুনো হাঁস দুটি আবার নিজেদের দেশে ফিরে চলে গেছে, উড়ে চলে গেছে। হ্যাঁ, এই হচ্ছে 11.6 উত্তর। যেটা আমি বললাম সেটি তোমরা খাতায় লিখবে। এবার দেখো কোন পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখো। যদি এরকম কোনো ঘটনা, কোনো পাখি বা পশু হঠাৎ কোনো চোট পেয়েছে এবং তুমি তাকে এবং তুমি তাকে সহমর্মিতা মানে হচ্ছে তাকে তুমি অনেক সাহায্য করেছো। কিরকম? তাকে ওই চোট থেকে তাকে সেবা করে বিভিন্ন ওষুধপত্র লাগিয়ে তাকে হয়তো ভালো করেছো, তাকে অনেক কিছু সাহায্য করে তাকে খাবার খেতে দিয়েছো, হ্যাঁ, বাড়িতে রেখেছো অনেকদিন। তো এরকম ঘটনা যদি থাকে তো তুমি সেটা ঘটনার কথা তোমার লিখতে বলা হচ্ছে, তো সেটা খাতায় লিখবে। কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতা অর্থাৎ তোমার যে সহানুভূতি সেটি যদি কোনো দিন ঘটে থাকে বাস্তবে, সেই ঘটনার কথা তোমরা লিখবে। এবার দেখে নাও একেবারে শেষ প্রশ্নে চলে যাবো, 13 নম্বর প্রশ্নে। দেখো এই লেখক সম্পর্কে এখানে যে বলা হয়েছে সেখান থেকেই 3টি প্রশ্ন এখানে করা হয়েছে। দেখো প্রশ্ন হচ্ছে যে লীলা মজুমদারের জন্ম কোন শহরে? দেখো আমরা যখন গল্পটি পড়েছিলাম তখন লীলা মজুমদার সম্পর্কে আমরা বলেছিলাম, তো এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে জন্ম কলকাতায়। তাহলে উত্তর কি হবে? লীলা মজুমদারের জন্ম হচ্ছে কলকাতা শহরে। ঠিক আছে, কলকাতা শহরে। তারপর দেখো তার শৈশব কোথায় কেটেছে? দেখো এখানে উল্লেখ রয়েছে শৈশব কেটেছে শিলং পাহাড়ে। তার শৈশব কেটেছে, তার বলতে কার? লীলা মজুমদারের শৈশব কেটেছে শিলং পাহাড়ে। উত্তর হয়ে গেলে আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো। তার বলতে কার? লীলা মজুমদারের। তিনি অনেক বই লিখেছেন। দেখো এই যে এখানে রয়েছে গ্রন্থ মানে বই। প্রদীপিসির বর্মি বাক্স, হলদে পাখির পালক, টং লিং মাকু, এগুলো হচ্ছে তার বই। তো যে কোনো দুটি বইয়ের নাম লিখতে হবে, দুটি ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো। ঠিক আছে, তো এই হচ্ছে বইয়ের নাম। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে দেখেছো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা ক্লাসটি আবার প্রথম থেকে চালিয়ে পুরো ক্লাসটি তোমরা দেখবে। যদি কোনো উত্তর বুঝতে অসুবিধা হয় বারবার ক্লাসটি দেখবে। আর অবশ্যই যদি কোনো আবার অসুবিধা হয় তো নিচে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো দেখা করছি পরের ক্লাসে। তার আগে আরেকবার বলে নিচ্ছি, যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ঘন্টাটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবে। তাতে কি হবে না, যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো তোমাদের মোবাইলে একটা নোটিশ পৌঁছে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে কোনো নতুন ক্লাস চলে এসেছে।
ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাস। দেখা করছি পরের ক্লাসে।